তখন দেশের কি অবস্থা সেটা তো আমরা দেখেছি। সো বিএনপি বিং আ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমরা সব সময় চাই যে ভিন্ন মতটা থাকুক, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু তিনি তখন থেকে করে এসছেন। বহুদলীয় গণতন্ত্র যেটা উনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মাটিতে। সো ওদের ভয়েসটা খুব দরকার। কোন ভয়েসটা দরকার? যেটা খুব প্রোডাক্টিভ কোনো কিছু নিয়ে আসবে। শুধু তর্কের খাতিরে তর্ক করে কিন্তু দেশের কোনো উন্নতি আমরা করব না। আমরা বসে টকশোতে ঘন্টার পর ঘন্টা তর্ক করতে পারি, কথা বলতে পারি, আর্গুমেন্ট করতে পারি। সেখান থেকে যদি আসলে আলটিমেটলি ভালো কিছু বেরিয়ে আসে, এবং আমি 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 খুব আশাবাদী, একটা সময় ছিলাম, এখনও আশাবাদী আছি যে এই যে ফোর্সটা এনসিপি ও যাদের কথা বললো যে প্রত্যেকটা সেক্টর থেকে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে এসে এই দলটা গঠন করছেন। ওরা ভবিষ্যতে প্রাজ্ঞজনদেরকে নিয়ে, যেটা সোলেমান ভাই বললেন যে সবাইকে লাগে একটা দলের ভেতরে, কারণ আপনার দলে শাসন করতে হয়, দলে আদর করতে হয়, দলে বকা দিতে হয়, দলে অনেক কিছুই করতে হয়। তো সেই জায়গাগুলোতে তো সমবয়সী দিয়ে হয় না। সো এই জায়গাগুলো ওনারা কাজ করছেন, আমি খুবই এটিকে অ্যাপ্রিসিয়েট করছি। ভবিষ্যতের দিকে ওনারা যাচ্ছেন সেটা অ্যাপ্রিসিয়েট করছি। সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে উনি যেটা বললেন যে হ্যাঁ, যেটা সোলেমান ভালো বললেন যে আমাদের দলের ভেতরে তো এরকম বহু ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই ইতিহাসটুকু আছে, এই প্রেসিডেন্সটুকু আছে যে তারা তাদের নিজস্ব নেতাকর্মীর বিরুদ্ধে এগেনস্টে এই ধরনের কোনো সাংগঠনিক এবং প্রশাসনিক কোনো ইনিশিয়েটিভ নিয়েছে? এটা কিন্তু বিএনপি বাংলাদেশের কালচারটা শুরু করেছে। সো এটা বিএনপি ভালো করছে না খারাপ করছে, এটা মেজার করার দায়িত্বটা কাদের? জনগণের। ইয়ারস্টিকটা কি? নির্বাচন। আপনি তো, আমি এখান থেকে আমি ভালো চিল্লাচ্ছি, আপনি বলছেন আমি খারাপ ধরে নিলাম, কিন্তু আপনার আমার ভয়েস তো আলটিমেট ভয়েস না, সিদ্ধান্ত সেটা না। আপনার সিদ্ধান্ত আপনাকে জনগণ দেবে। সো জনগণকে সেই অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক, যেটা গত 15-16 বছরের জনগণ কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু সেটার জন্যই বলছি যে আমাদের এই নির্বাচনটা হওয়ার জন্য, এটা তো আমাদের কোনো ব্যক্তিগত বা দলীয় চাওয়া না, এটা দেশের এই মুহূর্তের সব থেকে বড় চাওয়া। এবং নির্বাচন হওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলোর যেই ধরনের সংস্কার বলেন, মেরামত বলেন, রিফারবিশমেন্ট বলেন প্রয়োজন, সেগুলো আপনারা করে নিয়ে কিন্তু আসতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি নির্বাচন কমিশন যদি নিজেকে মনে না করে যে আমি পারবো, যদি সেখানে একটা নির্বাচন তো শুধু নির্বাচন কমিশন করে না, তার প্রশাসন লাগবে। প্রশাসন যদি বলে যে মনে করে যে না আমি এটাকে সাপোর্ট করতে পারবো না, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য নির্বাচন হবে? না। সো এখন বর্তমান সরকারের কাছে আমরা সেটাই দাবি রেখেছি বারবার করে যে আপনাদের নির্বাচনটা দেওয়ার জন্য, কারণ যত কিছুই আপনারা করেন না কেন, আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স দিয়ে যদি আপনারা কোনো পলিসি নিয়ে আসেন, কোনো আইন করেন, যাই করেন না কেন, আলটিমেটলি আপনাদেরকে রাটিফাই করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। সো যে কোনো পার্লামেন্টের কিন্তু ক্ষমতা থাকে এগুলোকে হয় বাদ দিয়ে দেয় অথবা গ্রহণ করা। তো তখন গিয়ে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে আছে। আমরা তো ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে কাজ করি, তো বিভিন্ন এম্বাসিতে বসি, ফরেনার্সদের সাথে বসি, কথা বলি, বিজনেস ডেলিগেটদের সাথে বসি, তারা কিন্তু এখন ইনভেস্ট করতে চায় না। কেন চাইবে? কারণ তারা স্টেবিলিটি চায় বাংলাদেশে। তাদের কথা হচ্ছে যে আমি এই গভর্নমেন্টের সময় ইনভেস্ট করছি, পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে সেটাকে আমাদেরকে বাতিল করে দেয়, দেওয়ার তার এখতিয়ার আছে। সো এই বাস্তবিক জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এবং আমি জানি যে ওনারা যেহেতু শুরু করেছেন খুব সুন্দরভাবে, আমি আশা করব, আমরা শুধু আশা না, আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই। এই কারণে সাপোর্ট করতে চাই যেন বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিজম ক্রিয়েট না হয়। এবং 31 দফা কিন্তু শুধু বুলিয়া ওড়ানো না। 31 দফা হয়তো ওনারা পড়েননি, 31 দফা যদি পড়েন তারা বুঝবেন যে ওনাদের মনের কথাগুলোই হয়তো এখানে বলা হয়েছে। না হলে এটা হতো না যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, বর্তমান সরকার গঠন করেছেন। আমি নিজেও একটি সংস্কার কমিশনের মেম্বার হিসেবে, দুদক সংস্কার কমিশনের মেম্বার হিসেবে আমি কাজ করেছি। যে পরিশ্রমটা আমরা করেছি যে একটা নতুন কিছু তুলে নিয়ে আসার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোথায় আমাদের ঘাটতিগুলো ছিল, কেন দুদক দাঁড়াতে পারেনি। সো এই যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, আপনি ভেরিফাই করে দেখেন, মোরলেস দেখবেন যে 31 দফার সাথে মোরলেস সিমিলার হয়ে যায়। যেটা সোলেমান ভাই বললেন যে অনেকাংশে কিন্তু একমত হয়েছে সবাই। তাহলে কি এগুলো জনগণের পালস বুঝে নিয়ে করা। বিএনপি তো একদিনের রাজনীতিতে আসে নাই, 15 দিনের রাজনীতিতে আসে নাই। সো অতীতে ভুল ভ্রান্তি সব দলেরই ছিল, আমাদেরও ছিল। ভবিষ্যতে আমরা কি করতে চাচ্ছি, দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট রাইট নাও। সো এটা ভালো হবে না খারাপ হবে, জনগণ কার কাছে থাকবে না থাকবে সেটা আমি আপনি টকশোতে বসে তো কথা বলতে পারবো না। এটা আমাকে জনগণের কাছে মাঠে গিয়ে জনগণকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। তোমরা তোমাদের প্রতিনিধি নির্বাচন করো, যাকে নির্বাচিত করবে তারা যেন পার্লামেন্টে গিয়ে বসে যেন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে আলটিমেটলি। এটার দুজনের কথারই বটম লাইন হচ্ছে একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং এটার সাথে বিএনপি কোনোদিন দ্বিমত পোষণ করেনি। বিএনপি সবসময় বলছে যে বিচারিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে
একটি দলের যেই পরিণতি হওয়া দরকার সেই পরিণতি হবে, সে যেই দোষে দোষী তাকে সেই দোষের শাস্তি ভোগ করতে হবে। এটা বিএনপির পক্ষ থেকে একেবারে ক্লিয়ার মেসেজ দেওয়া আছে। আসেন আপনি এখন যেটা গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, সংবিধানকে কেটে ছিঁড়ে যে অবস্থাটা করা হয়েছিল বিগত 15-16 বছরে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু অলরেডি সেখানে এই মামলাটা কোর্টে চলেছে, একটা রায় হয়েছে এবং ইন্টারভেনার হিসেবে বিএনপি কিন্তু এখানে পার্টিসিপেট করেছে এবং আই ওয়াজ দ্য ফাইলিং লয়ার ওভার দেয়ার, যে আমিও ইন্টারভেনার অ্যাপ্লিকেশনটা করেছিলাম এবং সেটা শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু যেই আর্টিকেলগুলোকে বাংলাদেশের এই সংবিধানের সংযোজনের মাধ্যমে ফ্যাসিজম ক্রিয়েট করা হয়েছিল সেইগুলোকে কিন্তু প্রত্যেকটা দল থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়ে কোনটা রাখবে কোনটা রাখবে না এবং একটা শর্ট কিন্তু জাজমেন্ট অলরেডি দেওয়া হয়েছে যে কোনগুলো কোর্ট রাখবে কোনগুলো কোর্ট রাখবে না। সো সংবিধান কিন্তু আপনার এটা বিভিন্ন সময় পরিমার্জন করার ক্ষমতা পার্লামেন্টের থাকে, সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের থাকে এবং সেটা করাটাই বাঞ্ছনীয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। তো সেই জায়গাটা তো ওপেন থাকছে সব সময়ের জন্য এবং যেই ব্যবস্থাপনার মাধ্যমে এটা করা দরকার সেই ব্যবস্থাপনায় তো বাংলাদেশে এখন অ্যাবসেন্ট। তো সেই ব্যবস্থাপনাটাকে আপনাকে নিয়ে আসতে হবে আর সেজন্যই নির্বাচনটা জরুরি। অবভিয়াসলি এটার বাইরে আপনি কি করে নিয়ে আসবেন, আর তো কোনো উপায় নেই আপনার। সো ওই জায়গাটাতে আমাদের ঘুরে ফিরে আমরা যত কথাই বলি না কেন আপনার ঘুরে ফিরে ওই জায়গাতেই আসতে হবে আলটিমেটলি। আজকে আসেন, কালকে আসেন, পরশু আসেন এবং সবাইকে আসতে হবে যারা এখন মাঠে। আমি ছোট ভাই সাইফকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি হয় যে আপনি শুধুমাত্র প্রবলেম বোঝার জন্য জনগণের কাছে যাবেন, আপনি জনগণের কাছে খুব বেশি দিন থাকতে পারবেন না। আপনাকে ফুল ফ্লেজড প্ল্যানিং নিয়ে জনগণের কাছে যেতে হবে, আপনাকে রোড ম্যাপ দিতে হবে, আপনার দলের এজেন্ডা দিতে হবে, আপনি মানুষের জন্য কি করছেন। আপনি গণপরিষদ নির্বাচনের কথা আপনি বলছেন, আপনি গণপরিষদ নির্বাচন করে কি সংস্কার আনতে চান আপনি সংবিধানে, আপনি কি একবারও সেটা বলেছেন? আপনারা বাংলাদেশের সংস্কার করতে চান প্রতিষ্ঠানগুলো, আপনি আপনার দলকে এখনো কি আইডেন্টিফাই করে বলেছে এই প্রতিষ্ঠানের এই ব্যত্যয় ঘটেছে, এই প্রতিষ্ঠান এতটুকু ধ্বংস হয়েছে, ওই প্রতিষ্ঠানের অতটুকু সংস্কার প্রয়োজন? আপনি কোনো কিছু কি জনগণের সামনে দিয়েছেন এখন পর্যন্ত পলিসি? এটা তো হবে না। তো আপনি রাজনীতি তো অর্ধেক করতে পারবেন না। রাজনীতি নিজস্ব একটা গতিবিধি আছে, রাজনীতি নিজস্ব একটা সংজ্ঞা আছে, আপনি তো সেই সংজ্ঞার বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেন না। আপনি মানুষের কাছে যাচ্ছেন, প্রবলেম আইডেন্টিফাই করছেন, ভেরি গুড, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সেটা সলিউশনটা কি হবে, সলিউশনটা আপনি কিভাবে দিবেন সেটাও কিন্তু আপনার কাছে জনগণের কাছে গিয়ে বলতে হবে এবং এই যাত্রাটা আপনারা সেভাবেই শুরু করবেন, সেটাই সেটাই আমরা কিন্তু আশা করছি। এবং এটা করার জন্য আপনাদের যত ধরনের মানসিক সাপোর্ট প্রয়োজন, আপনি বলছেন যে মেন্টাল কাউন্সেলিং প্রয়োজন, সব কিছুর জন্য আমরা প্রস্তুত আছি। কারণ দল আপনার দোষ করতেই পারে, আপনার দলের বিভিন্ন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে চাঁদাবাজির কথাও অনেক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, ওভার ফোনে থ্রেট দেওয়ার কথাও শুনেছি। আপনাদের দলের মুখপাত্ররা কিন্তু নীতি নির্ধারকরা কিন্তু সরকার থেকে এসে বাইরে পদত্যাগ করে এসে দল গঠন করছে, সেগুলোর কিন্তু সমালোচনাও আছে। এগুলো কিন্তু আপনি এগুলোকে নতুন বন্দোবস্ত বলতে পারেন না, নতুন পরিস্থিতি। এই নতুন পরিস্থিতি থেকে আপনি নতুন বন্দোবস্তে যাওয়ার জন্য কিন্তু আপনার অনেকটা পথ অতিক্রম করতে হবে। যদি আমরা এখনো মনে করে ফেলি যে আমরা সব কিছু বুঝে গেছি এবং খুব সহজে এই পথ আমরা পারি হতে পারবো, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য কিন্তু এটা খুব দুঃখজনক বিষয় ঘটবে। নতুনদের তো স্থান দিতে হবে এবং এই ক্ষেত্রে পুরনো যারা তাদেরও তো দায়িত্ব অনেক। সহাবস্থানের যে বিষয়টির কথা বললেন, আপনারা কতটা আন্তরিক? সেটাতেও আসবো। শুরুতে আমি একটু ওই জায়গাটাতে যাই, সোলোমন ভাই যেটা যে পুলিশের সংস্কারের বিষয়টা যেটা বলছিলেন, পুলিশের মনোজগতের যে মানে পুলিশকে বাংলাদেশের জনগণের সামনাসামনি যেভাবে দাঁড় করিয়ে দিয়েছিল বিগত সরকার, সেখান থেকে পুলিশকে তার নিজ দায়িত্বে ফিরে আসার জন্য তার মনের ভেতরে জোরের দরকার আছে, যেটা কিন্তু আপনি রাতারাতি করতে পারবেন না। বর্তমান সরকারের সমালোচনা অনেক করতে পারবো, যদি এতটুকু সমালোচনা করি যে শুরুর দিকে আমরা দেখলাম কি করলেন তারা পুলিশের ড্রেস চেঞ্জ করা শুরু করলেন, ড্রেসের রং চেঞ্জ করা শুরু করলেন। এটা থেকে কি ইম্প্যাক্ট তারা আশা করলেন? আজকে তো 7 মাস চলে গেছে, আমাদের হাতে 8 মাস চলে গেছে, আমাদের হাতে ইনডেফিনিট সময় নাই। এটা আমাদের বর্তমান সরকারের থেকে ভালো কেউ আর জানে না। সো পিক অ্যান্ড চুজটা কিন্তু আমাদেরকে সেভাবে করতে হতো যে আমি কোন সংস্কারটা দিয়ে সবার আগে শুরু করব। পুলিশের জায়গাটাতে সংস্কার আনার জন্য প্রায়োরিটি ফিক্স আপের বিষয় বলছেন। এক্স্যাক্টলি আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব। আমার এখন পুলিশের সংস্কারের জন্য পুলিশের ড্রেস চেঞ্জ করতে প্রয়োজন নেই, আমি ক্যাম্পেইনিং করতে পারতাম যে যারা পালিয়ে গেছে, যে ফোর্সটা তোমরা আছো, তোমরা মাঠে ফিরে আসো, তোমরা কাজ করো,
প্রোটেকশন দিতে পারতেন, Counselling. কাউন্সিলিং করতে পারতেন, সেই জায়গাটা কিন্তু যাওয়া হয় নাই। এই কথাটা এই কারণে বললাম, এই যে সংস্কার আমরা বলছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, আমাদের অবজেকশনের জায়গাটা এটা হচ্ছে, আপনারা বলেই যাচ্ছেন, আপনারা শুরু করলেন না এখন পর্যন্ত কোনো কিছু। 8 মাস আগে শুরু করলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু এগিয়ে যেতে পারতো, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা বিএনপির মতো নির্যাতিত কেউ আর হয়নি, যেটা সাইফ কিন্তু খুব সুন্দরভাবে বলেছে, যে এই নির্যাতনের পরে বিএনপি জনগণকে, দেশকে একটা জিনিস দেখাতে চায় যে বিএনপি কিভাবে আওয়ামী লীগের থেকে আলাদা, এবং সেই জায়গাটা থেকে কিন্তু বিএনপি কাজ করছে, এবং এটা কিন্তু বলে কাজ করছে। আমরা যখন তৃণমূলে যাই, আমরা উঠান বৈঠকে বসি, আমরা সমাবেশে বক্তব্য দিই, আমরা প্রোগ্রামে কথা বলি, আমরা কিন্তু সবসময় বলি যে আমাদেরকে বোঝাতে হবে বিএনপি কিভাবে আলাদা। আন্তরিকতার জায়গাটা খুবই স্পষ্ট, এতটাই